নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। 10টি পর্ব শেষ হয়েছে। উপন্যাসটি বড় হওয়ায় বিভিন্ন পর্বে আমি বিভক্ত করেছি। বাকি পর্বগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুনবেন, আশা করি ভালো লাগবে। তো আজ শুরু করছি 11তম পর্ব। এসব অনেক দিন আগেকার কথা। তবু এতকাল পরে চৌবেড়িয়া থেকে বেরিয়ে নবাবগঞ্জের পথে যেতে যেতে সেই দিনকার সেই সব কথাগুলোর যেন নতুন মানে করবার চেষ্টা করতে লাগলো সদানন্দ। এতকাল পরে নবাবগঞ্জে গেলে সেখানে কি দেখবে কে জানে। সেই নবাবগঞ্জ কি আর সেরকম আছে? ইতিহাসের কোষ্ঠী পাথরে যখন সব জিনিসেরই আসল নকল যাচাই হয়ে যায়, তখন নবাবগঞ্জেরও হয়তো একটা নতুন যাচাই হয়ে গেছে নিশ্চয়। সেই ফুলশয্যার আগের রাত্রের সেই দুর্ঘটনার কথা আজ সে ছাড়া কি আর কারো মনে আছে? আর মনে থাকলেও তার জীবনে এ ঘটনার তাৎপর্য যেমন করে ছায়াপাত করেছে, তেমন করে আর কার জীবনে ছায়াপাত করবে? শুধু নবাবগঞ্জ কেন, পৃথিবীতে কোনো দুর্ঘটনায় তো কাউকে চিরকালের মতো এমন অভিভূত করে রাখে না। সংসারে বোধ হয় তাই সেই একমাত্র ব্যতিক্রম। সে তো আর সকলের মতো সুখে স্বাচ্ছন্দ্যে স্ত্রী পুত্র সংসার নিয়ে আপোষ করে চললেই পারত। কেন তবে সব থাকতে সে এই চৌবেড়িয়ার অতিথিশালায় অজ্ঞাতবাসের দুর্ভোগ সইছে? পরের দিন কেষ্টগঞ্জ থেকে পুলিশ এসে সেই কথাই জিজ্ঞেস করেছিল। বলেছিল, আপনি কেমন করে বুঝলেন যে এখানে খুন হয়েছিল? খুন হলে তো রক্তের দাগ থাকবে। সদানন্দ বলেছিল, কিন্তু আমার গেঞ্জিতে রক্তের দাগ লেগে রয়েছে, আমার কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে, আমার হাতেও তখন রক্তের দাগ লেগেছিল, সেই দাগ সবাই দেখেছে। পুলিশের দারোগাবাবু তার আগেই কর্তাবাবুর সঙ্গে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আধ ঘন্টারও বেশি কথাবার্তা বলেছে। সদানন্দ জানত না ফয়সালা যা হবার তা সেখানেই সব কিছু হয়ে গেছে। এসব ব্যাপারে ফয়সালার জন্য কর্তাবাবুর সিন্দুকের ভেতরে সব সময়েই মশলা মজুদ থাকে। সেই মশলা দিয়েই নরনারায়ণ চৌধুরী এতদিন রাজত্ব করে আসছেন। প্রতিপত্তি, প্রতিষ্ঠা, প্রতাপ সব কিছু কায়েম করে সকলের মাথার ওপরে বসে আছেন। শুধু পুলিশের দারোগা কেন, কোর্টের জজ থেকে শুরু করে আদালতের পেয়াদা পর্যন্ত ওই মশলার জোরে তাঁর কাছে মাথা নিচু করেছে। তাই কেষ্টগঞ্জের দারোগার কানে সেদিন সদানন্দর কথাগুলো ভালো লাগেনি। দারোগাবাবু জিজ্ঞেস করেছিল, কিন্তু কাকে খুন করা হয়েছে? সদানন্দ বলেছিল, কালীগঞ্জের বউকে, কালীগঞ্জের জমিদারের বিধবা স্ত্রী। কিন্তু তাঁকে তো নেমন্তন্ন করা হয়নি। তিনি কেন ফুলশয্যার আগের দিন বিনা নিমন্ত্রণে আসতে যাবেন? সদানন্দ বলেছিল, তাই যদি হয় তাহলে তিনি গেলেন কোথায়? কালীগঞ্জেও তো তিনি নেই, তিনি তো কালীগঞ্জেও ফিরে যাননি। তাঁর পালকি বেহারাদেরও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাঁর পালকিটাও তো কোথাও নেই। সত্যি এ বড় আশ্চর্য কাণ্ড। কালকে যে মানুষটাকে সবাই দেখেছিল একখানা শাড়ি নিয়ে এসে নতুন বউকে আশীর্বাদ করে গেছে, সে মানুষটা এমন করে অদৃশ্য হলোই বা কী করে? এমনকি তার পালকিটা পর্যন্ত রাতারাতি অদৃশ্য হয়ে গেল কি করে? কিন্তু সাক্ষী দেবার সময় সবাই বললে, কই, আমি তো পালকি দেখিনি। দারোগাবাবু বারবার সবাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কেউই দেখেননি কালীগঞ্জের বউকে? সবাই এক বাক্যে বললে, আগে না, আমাদের কাজকর্ম ছিল, কারো দিকে দেখবার মতো সময় ছিল না, সময় তো ছিল না তখন। আর আপনি দেখেছেন? আপনি তো সদরে দাঁড়িয়ে শামিয়ানা খাটাচ্ছিলেন। প্রকাশ মামার কাজের তখনও শেষ হয়নি। পুলিশ দেখে তার পিত্তি জ্বলে গিয়েছিল। বললে, আমাকে বলছেন দারোগাবাবু?
আমার কি মরবার ফুসরত আছে? যতক্ষণ না ফুলশয্যা কাটে ততক্ষণ আমার মরবার পর্যন্ত ফুরসত নেই। সদানন্দ মাঝখানে বলে উঠল, কিন্তু মামা, তুমি তো কালীগঞ্জের বউকে পালকি থেকে নামতে দেখেছ। তুমিই তো বেয়ারাদের সদর থেকে পালকি সরিয়ে নিয়ে যেতে বলেছ। এখন তুমি সব বেমালুম ভুলে গেলে? দারোগাবাবু বললে, আপনি থামুন, আমি যাকে জিজ্ঞেস করছি তিনিই উত্তর দেবেন। তারপর প্রকাশ মামার দিকে চেয়ে দারোগাবাবু আবার বলতে লাগলো, তারপর কখন আপনার সামিয়ানা কাটানো শেষ হলো? প্রকাশ মামা বললে, ধরুন তখন মাঝরাত্রির। তখনও কি কিছু সন্দেহ করেছিলেন যে এই বাড়িতে কেউ খুন হয়েছে? প্রকাশ মামা বললে, রামও, সে সন্দেহ করতে যাব কেন? ওই আমার ভাগ্নেই কেবল সকলকে বলে বেড়াতে লাগলো, কালীগঞ্জের বউ কোথায় গেল, কালীগঞ্জের বউ কোথায় গেল। তা আমি বললুম, কালীগঞ্জের বউ কোথায় আবার যাবে, কালীগঞ্জেই আছে। কিন্তু ও কিছুতেই তা শুনবে না। শেষ পর্যন্ত সেই রাত্রিরে আমার ভাগ্নে কালীগঞ্জে গেল। গিয়ে যখন ফিরে এলো তখন আমার ঘড়িতে প্রায় রাত 1টা। সেখানেও নেই। তখন পাগলের মতন ছটফট করতে লাগলো। তখন আমি বললুম, এতই যদি তোর সন্দেহ তাহলে পুলিশে খবর দে। আমার কথাতে তখনও আপনার কাছে গেল। আপনি তাহলে বলতে চান এ বাড়িতে কেউই খুন হয়নি? প্রকাশ মামা বললে, তাহলে তো আমি আগেই জানতে পারতুম, তখন সকলের আগে আমি আপনাকে গিয়ে খবর দিতুম। পুলিশের কাজ বড় নিখুঁত, বিশেষ করে কেষ্টগঞ্জের পুলিশের। তারা নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীর কোনো কাজেই কোনো দিনই খুঁত পায়নি। এর আগে নবাবগঞ্জে যতবার লাঠিবাজি হয়েছে, জমি দখল হয়েছে, বিশেষ করে সেই যেবার বারোয়ারি তলার অশ্বত্থ গাছের ডালে কপিল পায়রা পোড়া গলায় দড়ি দিয়েছিল, কোনো বারেই কেষ্টগঞ্জের পুলিশ কোথাও কোনো খুঁত পায়নি। প্রত্যেকবারই নবাবগঞ্জে এসেছে, এসে কর্তাবাবুর দোতলার দরজা বন্ধ ঘরে বসে বসে নিরিবিলিতে সব মামলার ফয়সালা হয়ে গেছে। কোর্ট পর্যন্ত আর সেসব গড়ায়নি। আর আশ্চর্য ওই বংশীঢালির দল, তাদের যেন কোনো যুগেই শাস্তি হতে নেই। তারা যেমন সেই ইতিহাসের আদি যুগেও ছিল, তেমনি এখনও আছে, আবার সুদূর ভবিষ্যতেও তারা থাকবে। তাদের জন্য পেনাল কোড তৈরি হয়েছে, থানা পুলিশ কোর্ট কাছারির ব্যবস্থা হয়েছে, জজ ম্যাজিস্ট্রেটদের মোটা মাইনে দিয়ে পোষা হয়েছে। তবু তারা নিঃশেষ হয়নি, তাদের বংশ বেড়েই চলেছে বরাবর। এ যেন কেমন করে সম্ভব হয়, তা হয়তো ওই নরনারায়ণ চৌধুরীরাই একমাত্র বলতে পারেন। আর বলতে পারে তাদের সিন্দুকের টাকা। আর টাকা তো মানুষ নয়, আর টাকার মুখও নেই, তাই হয়তো সে মুখের ভাষাও নেই। যদি ভাষা থাকতো তাহলে বলতো, আমিই সব, আমিই সৃষ্টি, আমিই স্থিতি, আবার আমিই প্রলয়। একাধারে আমিই নরনারায়ণ চৌধুরী, আমিই বংশীঢালি, আবার আমি পুলিশ, উকিল, জজ, আসামি, ফরিয়াদি, সব কিছুই আমি। সুতরাং আমাকেই তোমরা মনে প্রাণে ভজনা করো। সেই জন্যই সেদিন বংশীঢালির ভয় ছিল না। খোকাবাবু যখন কালীগঞ্জের বউকে সারা বাড়ির ভেতরে খুঁজে বেড়াচ্ছে, তখন বংশীঢালিরা গা ঢাকা দিয়ে আতাগাছের অন্ধকারে চণ্ডীমণ্ডপের দরজার তালা আবার খুলেছে। তাদের সব কাজ পাকা হাতের কাজ। আগেরবারে তাড়াতাড়িতে কাজটা কেঁচে গিয়েছিল, তাই খোকাবাবুর গেঞ্জিতে ধুতিতে রক্ত লেগে গিয়েছিল। এবার আর তা নয়। এবার সমস্ত ঘরের মেঝে, দেয়াল, দরজা, জানালা জল দিয়ে ধুয়ে একেবারে সাফ করে ফেললে। তারপর সেই চণ্ডীমণ্ডপের খিড়কি দিয়ে লাশটা নিয়ে উধাও হয়ে গেল একদল, আর গেল পালকি বেহারাদের অদৃশ্য করে দিতে। বেহারারা তখনও সদরের সামনে মা জননীর জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়েছিল। একজন কাছে গিয়ে বললে, হ্যাঁ গো, কালীগঞ্জের লোক এখানে কারা? দুলাল বললে, আমরা গো বাবু, আমরা। লোকটা বললে, আরে তোমাদেরই তো খোঁজাখুঁজি হচ্ছে। এতক্ষণ তোমাদের খুঁজে খুঁজে হয়রান। তোমরা বারবারই উঠোনে ছিলে, তোমাদের আবার বাইরে আসতে কে বললে? হ্যাঁ, আগে একজন বাবু মশাই তো আমাদের এইখানেই দাঁড়াতে বললে, আমরা আমাদের জন্য তার কাজের অসুবিধে হচ্ছিল। কি মুশকিল দেখো দেখিনি। আর এদিকে মা জননী তোমাদের খুঁজে খুঁজে মরছে।
খুব লোক যা হোক তোমরা। তা মা জাননী কোথায়? আরে তিনিই তো ডেকে পাঠিয়েছেন তোমাদের, এসো আমার সঙ্গে এসো, পালকি তুলে নিয়ে এসো। কিন্তু কোথায় মা জননী, কোন দিকে? তখন চৌধুরী বাড়িতে হ্যাজাকবাতি জ্বলে উঠেছে। পুকুর পাড়ে মিষ্টির ভিয়েন বসেছে, তারও ওপাশে আলোর ব্যবস্থা হয়েছে। মাছ মাংস কাটা হচ্ছে, আর একদিকে লোহার কড়াই গরম ঘিয়ের ওপর ময়দার লুচিগুলো ফোসকার মতো ফুলে ফুলে উঠছে। বাড়ির লোকজন খাবে, খাবে বাড়ির কর্তা গিন্নি কুটুম, তার সঙ্গে খাবে নতুন বউ। নয়নতারা বিকেল থেকে এসে ঘরের মধ্যে এক জায়গায় বসে আছে। আগের রাতে বাসর ঘরে ঘুমোতে পারেনি। তারপর সকালবেলা কাঁদতে কাঁদতে ট্রেনে উঠেছে। তখন থেকে ঘোমটা দেওয়া অবস্থায় সমস্ত রাস্তাটা কাটিয়েছে। এ বাড়িতে এসে যে বেশি করে যত্ন করেছে সে হলো গৌরী পিসি। গৌরী পিসিরই যেন যত জ্বালা। বললে, ওলো তোরা একটু সর তো বাচ্চা, বৌমাকে একটু হাঁপ ছাড়তে দে। সর বাচ্চা তোরা সব, এখন তোরা যার যার বাড়ি যা, কালকে আবার বউ দেখতে আসিস। তারপর নয়নতারার হাতখানা ধরলে, বললে, এসো বৌমা এসো, মুখ হাত পা ধুয়ে নাও, কুয়ো পারে চলো। তা ব্যবস্থা ভালোই করেছিল। কুয়োর কাছে একপাশে খানিকটা জায়গা চাটাই দিয়ে ঘিরে রাখা হয়েছিল নতুন বউয়ের জন্য। একটু আড়াল হবে। নতুন বউ তো আর আমাদের মতো গা খুলে চান করতে পারবে না, তার জন্য আড়াল চাই। চান করবে, সাবান মাখবে, গা ডলবে। গৌরী পিসি বললে, তুমি বৌমা লজ্জা করো না, যেন খিদে টিদে পেলে বলবে, এখন থেকে তোমারই বাড়ি মনে করে নাও। প্রথম প্রথম বাপ মায়ের জন্য একটু মন কেমন করবে, কিন্তু তারপর দেখবে যখন স্বামীর ওপর মন বসে যাবে তখন আর কেষ্টনগরে যেতেই মন চাইবে না। স্বামী এমন জিনিস গো। সমস্ত অচেনা পরিবেশের মধ্যে নয়নতারার কাছে তখন সব কিছুই খারাপ লাগছিল, শুধু ভালো লাগছিল গৌরী পিসির কথাগুলো। গৌরী পিসি বলল, আমি তোমার আপন পিসি শাশুড়ি নই গো, আপন পিস শাশুড়ি নই। তুমি ভাবছো আমি তোমার আপন পিস শাশুড়ি? নয়নতারা কি আর উত্তর দেবে, হ্যাঁ না কিছুই তার মুখ দিয়ে বেরোলো না। গৌরী পিসি বললে, আমার সামনে লজ্জা করো না বৌমা, তোমার গায়ের ব্লাউজ খুলে পেল, আমি পিঠে সাবান মাখিয়ে দিই। তবু নয়নতারার কেমন লজ্জা করতে লাগলো। গৌরী পিসি বললে, খোলো খোলো, লজ্জা কি, কাক পক্ষীতে দেখতে পাবে না তোমাকে, তোমার চানের জন্যই তো এই জায়গা তৈরি হয়েছে। এবার নয়নতারা প্রথম কথা বলে উঠল, বললে, আপনারা কোথায় চান করেন? আমরা আমরা সবাই ওই পুকুরে, পুকুরে বাঁধানো ঘাট আছে, তোমার শাশুড়িও সেখানে চান করেন। প্রথম প্রথম তুমি এই কুয়ো পাড়ে চান করো, শেষকালে একটু পূরণ হয়ে গেলে তুমিও আমাদের মতন পুকুরের ঘাটের পোঁটেতে বসে চান করবে। নয়নতারার পিঠে তখন গৌরী পিসি ঘস ঘস করে সাবান ঘষতে আরম্ভ করেছে। সাবান ঘষতে ঘষতেই গৌরী পিসি বললে, আমাদের এইটুকু জায়গায় চান করে সুখ হয় না মা, তোমার শাশুড়ি আর আমি তো আগে সাঁতার কেটেছি কত, তা তুমি সাঁতার জানো তো বৌমা? সাঁতার? আমি তো সাঁতার জানি না। সাঁতার জানো না? তা তোমাদের কেষ্টনগরে বুঝি বাড়িতে পুকুর ঘাট নেই? নয়নতারা বললে, না আমাদের টিউবওয়েল আছে। গৌরী বললে, ও আমি দেখেছি, ওই সাদার মামার বাড়িতে ওই কল আছে, টিউব কল, ঢেকির মতন পার দিতে হয়, বুঝতে পেরেছি। তা তোমার ভাবনা নেই বৌমা, আমি তোমাকে সাঁতার শিখিয়ে দেব। এই 2-4 দিন ঝাঁপাই ছুড়লেই তোমার রপ্ত হয়ে যাবে, তখন দেখবে জল ছেলে আর উঠতেই ইচ্ছে করবে না। তারপর গা ধোয়া, ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় বদলানো, মুখে পাউডার মাখা, চুল আঁচড়ে নতুন খোঁপা বাঁধা, সবই করিয়ে দিলে গৌরী পিসি। নয়নতারার জন্য নতুন ঘর, ঘরের ভেতর নতুন খাট, নতুন আলমারি, নতুন গদি বিছানো। গৌরী পিসি নয়নতারাকে সেই ঘরের মধ্যে নিয়ে গেল, বললে,
এই দেখো, এই হলো তোমার শোবার ঘর, কালকে এইখানে তোমার ফুলসজ্জা হবে। নয়নতারা দেখলে। গৌরী পিসি বললে, আজকে রাতটা কোনো রকমের নাক কানে মুজে কাটাও, কাল থেকে এখানে তোমরা দুজনে শোবে। নয়নতারা এর জবাবেও কিছু বললে না, শুধু কান দিয়ে কথাটা শুনল। কিন্তু বেশিক্ষণ সে ঘরে থাকা হলো না। পেছন থেকে শাশুড়ির গলা শোনা গেল, ওলো ও গৌরী, বৌমাকে খেতে দিয়েছিস? সত্যি খাবার কথা মনে ছিল না গৌরী পিসির। বললে, চলো বৌমা, ওদিকে তোমার শাশুড়ি আবার রাগ করবে, এসো এসো, এখন আর এসব দেখে কি হবে, কাল থেকে তো এখানেই চিরকাল থাকতে হবে তোমাকে, তখন দরজায় হুড়কো দিয়ে থাকবে তোমরা, কাউকেই আর ভেতরে ঢুকতে দেবে না, এসো। ভেতরে জলখাবারের বন্দোবস্ত হয়েছিল। শাশুড়ি বললে, এখন এই মিষ্টি কাটা খেয়ে নাও বৌমা, তারপরে রাত্রিরের খাওয়া পরে খেও, তখন পেট ভরে লুচি তরকারি মাছ মাংস খেও। গৌরী, ঠান্ডা জল দে বাছা বৌমাকে। মিষ্টিগুলোর দিকে চেয়ে নয়নতারা ভাবছিল অত খাবে কি করে। হঠাৎ বাইরে যেন কিসের আওয়াজ হলো। কিসের আওয়াজ? মুখ তুলতেই হঠাৎ চোখে চোখ পড়ে যাওয়াতে মাথায় ঘোমটা টেনে দিল সদানন্দ। সদানন্দ ভেতরে এসে নয়নতারাকে দেখে প্রথমে একটু দাঁড়ালো, তারপর ডাকলে, মা, মা কোথায়? মা আসবার আগেই গৌরী পিসিকে দেখে বললে, পিসি, কালীগঞ্জের বউ এখানে এসেছে? গৌরী পিসি তো অবাক, বললে, হ্যাঁ এসেছিল, কিন্তু সে তো চলে গেছে। কোথায় চলে গেছে? কোন দিকে? ততক্ষণে মা এসে গেছে ভাঁড়ার ঘরের দিক থেকে। বললে, কী রে খোকা, কী চাস? সদানন্দ বললে, দরকার আছে, তুমি বলো না কোন দিকে গেল? তা কী দরকার তাই বল না, তাকে তো নেমন্তন্ন করা হয়নি, কিছুই না, তবু সে কেন আসে এই বাড়িতে? আবার বুঝি তোকে টেনে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখবে? ভারী তো একটা 3 টাকা দামের বাঁধি পোতার গামছা দিয়ে আধিক্যতা করতে এসেছে, যেন আমরা গামছা কিনতে পারি না, আমাদের গামছা কিনবার যেন পয়সা নেই। ঢং, মাগি ঢং দেখাতে এসেছে। সদানন্দ রেগে গেল, বললে, তোমার ওসব কথা শুনতে চাইনি আমি যা জিজ্ঞেস করছি তারই জবাব দাও তুমি। বলো, কালীগঞ্জের বউ ভেতর বাড়িতে এসেছিল কি না? মা বললে, তা সে যদি এসেই থাকে তো তোর কি? তোর সঙ্গে তার কিসের সম্পর্ক? সদানন্দ বললে, আমার সম্পর্কের কথা আমি বুঝবো, আমি যা জিজ্ঞেস করছি আগে তার জবাব দাও তুমি। নয়নতারা চুপ করে সব শুনছিল। এরই সঙ্গে তার কাল বিয়ে হয়েছে। মানুষটাকে খুব রাগী লোক বলে মনে হলো তার কাছে। কিন্তু কালীগঞ্জের বউ কে? বাসর ঘরে তো এরই কথা হয়েছিল, এখন মনে পড়ল। অথচ আশ্চর্য, এই যে এত রাগী মানুষ, চেহারা দেখে তো তা বোঝা যায় না। কিন্তু ততক্ষণে সদানন্দ সেখান থেকে চলে গিয়েছে। তারপর আরও রাত হলো। মেয়েদের ভিড়ের মধ্যে বসে বসে আরও অনেক মেয়েলি কথা কানে এলো। সবাই তার রূপ দেখে প্রশংসা করছে। সবাই বলছে এমন বউ নাকি হয় না। কথাগুলো শুনতে খুব ভালো লাগলো নয়নতারার। নিজের রূপের প্রশংসা আগেও সে অনেক শুনেছে। বাপের বাড়ির লোকেরা বলতো, এ মেয়ে যে বাড়িতে যাবে সে বাড়ি আলো করে রাখবে। বলতো যার সঙ্গে এ মেয়ের বিয়ে হবে সে নাকি বড় ভাগ্যবান। তাহলে এমন রাগারাগি কেন করলে তার সামনে? আর 24 ঘন্টা পরেই তো ওই মানুষটার সঙ্গে তাকে এক বিছানায় এক ঘরে কাটাতে হবে। তাহলে তারই সামনে মার সঙ্গে কেন এত রাগারাগি করতে গেল? তার রূপ দেখে তো তার ভুলে যাওয়া উচিত ছিল। একটা দিনের জন্যও সে তার রাগ সামলাতে পারলে না। তাহলে কী রকম চরিত্রের মানুষ ও? তারপর সবাই খেতে বসল। তাদের মধ্যে নয়নতারাও খেতে বসেছে। খেতে খেতে কত লোকের কত কথা তার কানে এলো, কত হাসাহাসি, কত গল্প। সকলেরই নজর নতুন বউয়ের দিকে। ভালো ভালো জিনিস তার পাতে দিয়েছে শাশুড়ি। নয়নতারার মনে হলো শাশুড়ি মানুষটা কিন্তু ভালো। একবার শাশুড়ি বললে, কই বৌমা, তুমি তো কিছু খাচ্ছ না, খাও, এই রকম না খেলে চলবে কেন?
মাছ খাচ্ছ না যে? ঝাল হয়েছে বুঝি? তুমি বুঝি ঝাল খাও না? নয়নতারা ঘাড় নেড়ে ইঙ্গিতে জানালে সে ঝাল খায়। আর তাছাড়া ঝাল সে খাক আর নাই খাক, সব জিনিস হ্যাঁ বলতেই সে শিক্ষা পেয়েছে মার কাছে। মা বলতো, শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি যা বলে তাই শুনবে মা, না বলো না যেন। ঝাল খাও? তাহলে আর একখানা মাছ দেব, খাবে? গৌরী পিসি বললে। জিজ্ঞেস করছো কেন বৌদি, দাও না আর একখানা মাছ। খেতে খেতে কেবল মার কথাই মনে পড়তে লাগলো নয়নতারার। এমন করে মাও তাকে খাওয়াতো আর বকতো, বলতো, কোথায় কাদের বাড়িতে পড়বি, তখন হয়তো পেটই ভরবে না তোর, এখন দিচ্ছি খেয়ে নে। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছ, তখন সব রকম অবস্থার জন্য তোমাকে তৈরি হয়ে থাকতে হবে মা। বিয়ের আগে আমার কত বায়নাক্কা ছিল, এখন সেসব কোথায় চলে গেল মনেও পড়ে না। আর অচেনা মুখ, অজানা দেশ, অদেখা পরিবেশ, তাই মার কথাগুলোই বারবার মনে পড়তে লাগলো নয়নতারার। গৌরী পিসি হঠাৎ ভাবনার মাঝখানে বললে, চলো বৌমা, শোবে চলো। একটা বড় খাট, শ্বশুরের শোবার ঘর, সেখানেই সেদিনকার মতো নয়নতারার শোয়ার ব্যবস্থা হয়েছে। এক পাশে শাশুড়ি আর এক পাশে নতুন বউ। বাপের বাড়িতেও বয়স হবার সঙ্গে সঙ্গে মা তাকে পাশে নিয়ে শুতো। আজই প্রথম অন্য বিছানায় অন্য লোকের পাশে শোয়া। কাল থেকে আবার আর একজনের পাশে শুতে হবে তাকে। আস্তে আস্তে চারদিকের সমস্ত শব্দ থেমে এলো। রাত বাড়ছে। একটা পাতলা তন্দার মতো মনে হলো যেন কেষ্টনগরে মাও তাকে ভাবছে। মারও তার মতন একলা শুয়ে শুয়ে ঘুম আসছে না হয়তো। মারও যেন মনে হচ্ছে খুকুর কথা। খুকু সেখানে খেলে কি না, খুকুর চোখে ঘুম এলো কি না, খুকু সেখানে এতক্ষণে হয়তো শাশুড়ির পাশে শুয়ে মার কথা ভাবছে। আশ্চর্য, মেয়ে মানুষের জীবনটাই ভগবান এক আশ্চর্য ধাতুতে গড়েছে। ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে মানুষ করে অন্য লোকের হাতে তুলে দিতে হয়। তারপর সেখানেই সে থাকবে, চিরকালের মতো থাকবে। বাবা মার কথা আর ভাববে না। তখন তার নতুন সংসার নিয়েই মেতে থাকবে। তার সেই সংসারকেই সে নিজের সংসার বলে প্রাণপণে আঁকড়ে ধরে থাকবে। এই নিয়ম সংসারে আদ্যিকাল থেকে বুঝি এই নিয়মই চলে আসছে মানুষের জীবনে। কই বৌমা, তোমার ঘুম আসছে না বুঝি? নয়নতারা একটু নড়তেই শাশুড়ি বোধহয় বুঝতে পেরেছে। শাশুড়ি বললে, নতুন জায়গা তো, তাই একটু অসুবিধে হচ্ছে। দুদিন বাদে তখন আবার সব অভ্যেস হয়ে যাবে। ঘুমোও, ঘুমোতে চেষ্টা করো। কাল আবার বউ ভাত, সকাল থেকেই হইচই শুরু হয়ে যাবে। তখন আর এক দণ্ডের জন্য দু চোখে এক করতে পারবে না। যতটুকু এখন পারো একটু ঘুমিয়ে নিতে চেষ্টা করো। নয়নতারা দু চোখ বুজে মার কথাগুলোই আবার ভাবতে শুরু করলে। মার কথা ভাবলেই মনটা কেমন আনন্দে ভরে যায়। সেই অন্ধকারের মধ্যে মার কথা ভাবতেই তার ভালো লাগলো তখন। সঙ্গে সঙ্গে নয়নতারার দু চোখ যেন কখন ঘুমে জড়িয়ে এলো। নয়নতারা স্বপ্ন দেখতে লাগলো। ঠিক স্বপ্ন নয়, অথচ যেন স্বপ্নই। মন খারাপ দেখে বাবা যেন সান্ত্বনা দিচ্ছে। খুকুর কথা ভেবো না তুমি, সে খুব ভালো জায়গায় পড়েছে গো। সে কত বড় বাড়ি, কত জমি জমা তাদের, তার সেখানে কোনো কষ্ট নেই, সে খুব আরামে আছে। তুমি তার কথা ভেবে মন খারাপ করো না। আসবার সময় মা নয়নতারাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছিল, বলেছিল, জন্ময়ে অস্থি হয়ে থাকো মা, স্বামীর মন জুগিয়ে চলো, আশীর্বাদ করি হাতের শাঁখা সিঁতির সিঁদুর যেন তোমার অক্ষয় হয়। কথাগুলো বলেছিল বটে মা, কিন্তু মেয়েও যত কাঁদছিল মাও তত কাঁদছিল। তাদের দেখা দেখি আশপাশে যারা দেখছিল তাদের চোখও আর শুকনো ছিল না। তারপর ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। ঘন ঘন তাগাদা দিচ্ছিল বরকর্তা। কই বেয়াই মশাই, এত দেরি হচ্ছে কেন? ওদিকে যে ট্রেন ছেড়ে দেবে, মা লক্ষ্মীকে আর একটু তাড়াতাড়ি করতে বলুন।
হঠাৎ যেন তন্দ্রাটা ভেঙে গেল। তন্দ্রাটা ভাঙতেই নয়নতারা ধর্মর করে চারিদিকে চেয়ে দেখলে একেবারে অন্য পরিবেশ। এখানে কেষ্টনগরের মতো দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না। পাশের দিকে চেয়ে দেখলে জায়গাটা খালি। শাশুড়ি কখন বিছানা ছেড়ে উঠে চলে গেছে টের পায়নি। আর দেরি করলে না সে, বিছানা ছেড়ে উঠল। হঠাৎ মনে পড়ল ঘুমটা দিতে হবে, আগের মতো আর মাথা খালি রাখলে চলবে না। ও মা, তুমি উঠেছ? গৌরী পিসি চুপি চুপি ঘরে উঁকি মেরে দেখতে এসেছিল বউ উঠেছে কিনা। উঠেছে দেখে বললে, ঘুম হয়েছিল তো বৌমা? চা খাবে? চা খাওয়া অভ্যেস আছে তোমার? নয়নতারা বললে, না। অভ্যেস নেই? অভ্যেস থাকলে বলো, বলতে লজ্জা করো না। আমাদের এখানে চা হয়, চা খাওয়ার লোক আছে এখানে। তোমার যে মামা শ্বশুরকে দেখেছ, তোমাকে কেষ্টনগর থেকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, উনি চা খান। চা না হলে উড়ে একদণ্ড চলে না। বাড়িটাতে তখন আবার লোকজনের গোলমাল শুরু হয়ে গেছে। আজকে বৌভাত, বিকেলের পর থেকেই লোকজনের আসা শুরু হবে। তার জন্য চারিদিকে ম্যাড়াপ বাঁধা হয়ে গেছে। তারপর কেষ্টনগর থেকে বাবা ফুলসজ্জের তত্ত্ব পাঠাবে। বিপিন আসবে, তার কাছ থেকেই মা বাবার খবর পাওয়া যাবে। হয়তো মা বাবা আসতেও পারে। এখন থেকে সারা দিন আর বিশ্রাম নেই কারো। নাও নাও বৌমা, কুয়ো পাড়ে জল দিয়েছে, কাপড় চোপড় নিয়ে যাও, চান করতে হবে। চলো, আমি দেখিয়ে দিচ্ছি কোন শাড়িটা পরবে তুমি। সকালবেলা এ বাড়িটার অন্যরকম চেহারা। কাল রাত্রে এখানকার অন্য চেহারা দেখেছে সে। তখন চারিদিকে এই গাছপালা, বাগান, পুকুর দেখে কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হয়েছিল তার কাছে। আর আজ রোদ উঠবার পর যেন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। সব কিছু যেন তার কাছে ভালো লাগতে লাগলো। ততক্ষণে গ্রাম থেকে আরও কজন বৌঝি তাকে দেখতে এসেছে। কাল সন্ধেবেলা যারা আসতে পারেনি, তারা আজ দিনের আলোয় নতুন বউকে দেখবে। গরিব গ্রামের বৌঝি সব, খালি গা খালি পা। জমিদার বাড়ির নতুন বউকে তারা দূর থেকে একবার শুধু দেখে যাবে, আর তারপর সন্ধেবেলা এসে পাতা পেতে পেট ভরে খাবে আর ছাঁদা বেঁধে নিয়ে যাবে। হঠাৎ কে যেন একজন দৌড়তে দৌড়তে ভেতরে এলো। খুড়িমা, পুলিশ এসেছে বাড়িতে। পুলিশ? পুলিশকে আবার কে নেমন্তন্ন করতে গেল রে? পুলিশ কি করতে এলো রে কো আবার? বউ দেখবে নাকি? কথাটা তখন চারিদিকেই রটে গেছে। পুলিশ দারোগা কি করতে আসে এখানে? কোনো চুরি ডাকাতি হয়েছে নাকি, না খুন খারাপি? খবর এলো, দারোগাবাবু ওপরে কর্তাবাবুর ঘরে বসে কথা বলছে। তাহলে উনি কোথায়? তোদের চৌধুরী মশাই আর ছোট বাবু তো সঙ্গে রয়েছেন। আর প্রকাশ? প্রকাশ গেল কোথায়? তাকে একবার আমার কাছে ডেকে আনতো বাবা। সঙ্গে সঙ্গে একজন দৌড়লো শালাবাবুকে ডাকতে। নয়নতারার কানে সব কথাই যাচ্ছিল। তারও কেমন অবাক লাগলো। চুরি, ডাকাতি, খুন? কে কি চুরি করলো? আর যদি খুনই হয় তো কেই বা কাকে খুন করলো? ছেলেটা আবার দৌড়তে দৌড়তে ভেতরে এলো। শাশুড়ি জিজ্ঞেস করলে, কী রে শালাবাবু, কি বললে? আসছে? হ্যাঁ খুড়িমা, শুনলাম কে নাকি এখানে খুন হয়েছে, তাই পুলিশ এসেছে। খুন? নয়নতারার মাথাটা এক মুহূর্তে যেন বোঁ বোঁ করে ঘুরে উঠল। খুন? খুন এখানে কখন হলো? কে খুন হলো? কে খুন করলো? কাকে খুন করলো? নতুন জায়গায় এসে নতুন পরিবেশে কেমন যেন ভয় করতে লাগলো নয়নতারার। এ কেমন বাড়িতে তার বিয়ে হলো? বিয়ের পরের দিনই খুন? গৌরী পিসি সামনে দিয়ে যেতেই নয়নতারা তাকে ডাকলে, পিসিমা, পুলিশ এসেছে শুনলুম কে নাকি খুন হয়েছে। গৌরী পিসি কথাটা হেসে উড়িয়ে দিলে, বললে, কে জানে বৌমা কে খুন হয়েছে, কার কপাল পুড়েছে। নয়নতারা তবু ছাড়লে না, বললে, ওই যে কে এসে বলে গেল, তুমি শোনোনি? গৌরী পিসি বললে,
আমার কি শোনার সময় আছে বৌমা? যত ঝক্কি সব আমার ঘাড়ে চাপিয়েছে সবাই। তুমি ও নিয়ে মাথা ঘামিও না বৌমা। ও সব সব ভাবার অনেক লোক আছে এ বাড়িতে। খানিক পরেই ফুলসজ্জের তত্ত্ব আসবে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। তারপর গাঁ শুদ্ধ নিমন্তন্ন হয়েছে, তাদের ঝামেলা সমস্ত আমাকে পোয়াতে হবে। বলতে বলতে আবার কোন দিকে অদৃশ্য হয়ে গেল গৌরী পিসি। বাড়ির ভেতর তখন তুমুল কাজের ব্যস্ততা, কারোর যেন সময় নেই। শুধু কয়েকজন গ্রামের বৌঝি গিন্নিবান্নি মানুষ তার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। শুধু কয়েকজন, যেন এক আজব বস্তুর সন্ধান পেয়েছে তারা নয়নতারার মধ্যে। যেন নয়নতারা তাদের মতো মেয়ে মানুষ নয়, যেন নয়নতারা অন্য জগতের জীব। তারা তার শাড়ি দেখছে, গয়না দেখছে, গায়ের রং দেখছে, মাথার খোঁপা দেখছে, চোখে চোখ রেখে যেন নয়নতারাকে গিলতে চায় সবাই। হঠাৎ সেই মানুষটার গলা শোনা গেল আবার, মা, মা, মা কোথায়? নয়নতারা মাথার ঘোমটাটা আরও বড় করে নিচের দিকে টেনে দিলে। জীবনের সঙ্গে মৃত্যুর একটা সহজ সম্পর্ক থাকেই, আমরা তা স্বীকার করি আর নাই করি। একদিন সদানন্দর জন্ম হয়েছিল এই বাড়িতে। সেদিন এখানে উৎসব হয়েছিল বেশ ঘটা করে। ওই দাদুই সেদিন একটা সোনার হার দিয়ে নাকি নাতির মুখ দেখেছিল। রানাঘাট থেকে মামলার শুনানি ছেড়ে নবাবগঞ্জে চলে এসেছিল। ভেবেছিল এই জন্ম, এই আবির্ভাব এক শুভ সূচনা। নিজের বংশকে চিরকালের মতো সুপ্রতিষ্ঠিত করতেই এই জন্ম। কিন্তু সেদিনকার সেই শুভ সূচনাকে এই এতদিন পরে এই হত্যা দিয়ে, এই মৃত্যু দিয়ে কেন অভিষিক্ত করতে হলো? এও কি সদানন্দর জীবনের ক্রমবিকাশের পক্ষে এতই অপরিহার্য ছিল? কে জানে। নইলে হয়তো সদানন্দর জীবন এমন হতো না। সদানন্দ হয়তো আর 5 জনের মতো এই নবাবগঞ্জের বংশধর হয়ে দাদু আর চৌধুরী মশাইয়ের মতো প্রজাঘাতক আর সেরেস্তার কাগজপত্রের মধ্যেই জীবন কাটিয়ে দিত। তাই সেদিন যখন চৌধুরী বাড়িতে সবাই বৌভাতের উৎসব অনুষ্ঠানের আয়োজনে হিমশিম খেয়ে মরছে, তখন সদানন্দ একবার কালীগঞ্জ আর একবার থানা পুলিশ নিয়ে ব্যস্ত হয়ে আকাশ পাতাল পরিশ্রম করে বেড়াচ্ছিল। কিন্তু দারোগাবাবু কোথাও কিছু খুঁত পেলে না। আতা গাছের তলায় চণ্ডীমণ্ডপের পেছনে বংশীঢালির যে আস্তানা ছিল সেখানেও সরেজমিনে তদন্ত করলে, কিন্তু সেখানে সব কিছুই স্বাভাবিক, কোথাও কিছু ব্যতিক্রম নেই। অথচ এইখানেই কাল মেয়ে মানুষের গলার আর্তনাদ শুনতে পেয়েছিল সদানন্দ। অন্ধকারের মধ্যে অবশ্য স্পষ্ট কিছু দেখতে পাওয়া যায়নি, কিন্তু তার মনে হয়েছিল যেন কেউ কাউকে সেখানে খুন করে ফেলে রেখে গেছে। তখন যেন মানুষটা পুরোপুরি জ্ঞান হারায়নি, তখনও যেন চেষ্টা করলে তাকে বাঁচানো যায়। আর সেখানেই তার হাতে আর গেঞ্জিতে রক্তের ছাপ লেগেছিল। দারোগাবাবু বললে, কিন্তু আমি তো কিছু অস্বাভাবিক দেখছি না এখানে। বংশীঢালিকেও জেরা করল দারোগাবাবু। বংশীঢালি বললে, হুজুর, আমি তো রাত্রিরে এখানেই শুয়েছি, আমার হাতে পায়ে তো রক্তের দাগ লাগেনি। তাহলে সদানন্দবাবুর গেঞ্জিতে রক্তের দাগ কোত্থেকে এলো? আর তা আমি কি করে জানবো হুজুর? বাড়িতে আর কোথাও কি মাছ মাংস কাটা হচ্ছিল? হ্যাঁ হুজুর, বাড়িতে অনেক লোক খাবে, খোকাবাবু সেখানে গিয়েছিলেন, হয়তো সেখানেই রক্ত লেগে থাকবে। শুধু বংশীঢালি নয়, প্রকাশ মামাও সেই একই কথা বললে। সদানন্দ বললে, তাই যদি হবে দারোগাবাবু, তাহলে কালীগঞ্জের বউ গেল কোথায়? কালীগঞ্জে আমি কাল রাত্রিরেই গিয়েছিলুম, সেখানে তো তিনি ফিরে যাননি, সঙ্গের পালকি বেহারারাও ফিরে যায়নি সেখানে। তারা তাহলে সবাই গেল কোথায়? দারোগাবাবু বললে, সে এনকোয়ারি করবে কালীগঞ্জের দারোগা। কালীগঞ্জ আমার এখতিয়ারের বাইরে। তাহলে তাহলে একটা লোক খুন হয়ে যাবে আর আপনারা কেউ তার কোনো প্রতিকারই করবেন না? একজন নির্দোষ মানুষ অকারণে তার প্রাণ হারাবে।
আপনি তাহলে একবার নিজে কালীগঞ্জে চলুন, নিজে সেখানে গিয়ে একবার এনকোয়ারি করুন। কিন্তু সদানন্দ তখন জানত না যে পাপেরও শেকড় থাকে। গাছের শেকড়ের মতো পাপের শেকড়ও সারা দেশময়, সারা পৃথিবীময় শাখা প্রশাখা বিস্তার করে নিজের অস্তিত্ব বজায় রাখে। আরও জানত না যে দারোগা নবাবগঞ্জের খুনের তদন্ত করতে এসে কোনো খুঁত পায় না। কালীগঞ্জের দারোগার চরিত্রেও এই দারোগার পাপের রক্ত তার শেকড়ের শাখা বিস্তার করে রেখে দিয়েছে। বংশীঢালীদের পাপ আবিষ্কার করে এমন সাধ্য শুধু নবাবগঞ্জের দারোগার কেন, পৃথিবীর কোনো গঞ্জের দারোগারই বুঝি নেই। কিন্তু তবু হাল ছাড়বার পাত্র নয় সদানন্দ। তবু সদানন্দ বললে, না, আমি তাহলে কালীগঞ্জের দারোগার থানায় যাই। প্রকাশ মামা বললে, আরে তুই কি সত্যি পাগল হলি সদা? সদানন্দ বললে, পাগল আমি না তোমরা? তোমরা সবাই পাগল, শুধু পাগল নয়, তোমরা শয়তান। কথাটা বলে সদানন্দ বেরিয়ে চলে যাচ্ছিল। প্রকাশ মামা তাকে ধরে ফেললে। বললে, কোথায় চললি তুই? সদানন্দ বললে, কালীগঞ্জে। প্রকাশ মামা বলে উঠল, কালীগঞ্জে যাবি? কিন্তু বাড়িতে যে আজ তোর বউ ভাত রে, তোর ফুলশয্যা তো আমার কি? তার মানে তোর বউ ভাত, তোর ফুলশয্যা, তোর জন্যই তো এইসব কিছু। আমি যে এই খেটে মরছি, এ কার জন্য? তোর জন্যই তো। এই যে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, এ সবই তো তোর জন্য আর তোর বউয়ের জন্য। তুই তো মজা মারবি আর আমরা শুধু বুড়ো আঙুল চুষব। সদানন্দ বললে, কিন্তু আমার জন্যই যদি এত সব, তাহলে আমার টাকা দিলে না কেন তোমরা? টাকা? হ্যাঁ, কালীগঞ্জের বউকে যে 10,000 টাকা দেবার কথা ছিল, তা দিলে না কেন দাদু? টাকা দিলে তো কোনো গণ্ডগোলই হতো না আর, তাহলে আমিও কিছু বলতুম না। টাকা তো দিলেই না, তার উপর পাছে টাকা দিতে হয়, তাই কালীগঞ্জের বউকে খুন পর্যন্ত করলে বংশীঢালিকে দিয়ে। প্রকাশ মামা বললে, খুন? খুন হলে তুই বলতে চাস পুলিশ দারোগা টের পেত না? খুন বললেই অমনি খুন করা যায়? তুই যা তা বলছিস কেন? সদানন্দর চোখ দিয়ে ততক্ষণে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। প্রকাশ মামা সদানন্দর চোখে জল দেখে থমকে গেল। বললে, এ কি রে, তুই কাঁদছিস? আজকে এত বড় একটা শুভ দিনে তুই চোখের জল ফেলছিস? ছি! সদানন্দর তখন আর কথা বলবার ক্ষমতা নেই যেন। বললে, আমাকে ছাড়ো তুমি মামা, আমাকে ছাড়ো, যেতে দাও। প্রকাশ মামা তখন আরও জোরে জাপটে ধরল সদানন্দকে। বললে, পাগলামি করিস নে সদা, ছেলে মানুষে করবার তোর বয়স নেই আর। এইসব জিনিস 10 বছর আগে করলে মানতো, এখন লোকে নিন্দে করবে তোর। তাছাড়া এখুনি ফুলশয্যের তত্ত্ব আসবে কেষ্টনগর থেকে, তারপর তোর শ্বশুর শাশুড়ি আসবে, তারপর গাঁ শুধু লোককে নেমন্তন্ন করা হয়েছে, তারা সব শুনে কি ভাববে বলতো? হঠাৎ কীর্তিপতবাবু সেখান দিয়ে যেতে গিয়ে ঘটনাটা দেখে অবাক হলেন। প্রকাশ তাঁর নাতিকে অমন করে জাপটে ধরে আছে কেন? সঙ্গে সঙ্গে কাছে এলেন, জিজ্ঞেস করলেন, কি রে প্রকাশ, খোকাকে অমন করে ধরে কি করছিস? ও কি করেছে? প্রকাশ সদানন্দকে তেমনি করে জড়িয়ে ধরেই বললে, দেখুন না পিসে মশাই, আপনার নাতির কাণ্ড, পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে। পালিয়ে যাচ্ছে মানে? কেন পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? প্রকাশ মামা বললে, কালীগঞ্জে। কালীগঞ্জে? কালীগঞ্জে কার কাছে? আচ্ছা, ব্যাপারটা কি বল তো রে প্রকাশ। কাল থেকে কালীগঞ্জের বউয়ের কথা শুনছি, কে সে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রকাশ মামা বললে, সে পিসে মশাই পরে আপনাকে সব বুঝিয়ে বলবো, এখন একে ধরে না রাখলে সব কেলেঙ্কারি হয়ে যাবে। কীর্তিপদবাবু বললেন, পরে আর তোর সময় হয়েছে। পুলিশের দারোগা কেন এসেছিল তাও তো কেউ কিছু বললি নে। সবাই বলছে এখন সময় নেই, পরে বলবো। আর পরে কখন সময় হবে? আমি মরে গেলে তখন কে শুনতে আসবে? প্রকাশ মামা সে কথায় কান্না দিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো, দিনু, ও দিনু।
দিনু আসবার আগে চৌধুরী মশাইয়ের কানে গেল প্রকাশের চিৎকারের শব্দ। বারান্দায় মুখ বাড়িয়ে দেখেই বেরিয়ে এলেন। শুধু তিনি একলাই নন, কাণ্ড দেখে অনেকেই এসে জুটল। বিয়েবাড়ির ভিড়ের মধ্যে এমন কাণ্ড দেখে অনেকেই এসে জটলা করল। দিনু দৌড়াতে দৌড়াতে এসে জিজ্ঞেস করল, আমায় ডাকছিলেন শালাবাবু? আজকের পর্ব এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।